হ্যালো এভরিওয়ান, আমি পারমিতা। তো কালকে আমরা যে পড়েছিলাম বৈদিক যুগের পার্ট 1, সেখানে আমরা বেদাঙ্গ স্বরদর্শন পড়েছিলাম। তো আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে বৈদিক যুগের যে জীবনধারা। অর্থাৎ বৈদিক যুগকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ঋগ বৈদিক যুগ আর একটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। ঋগ বৈদিক যুগ সভ্যতা কি? ঋগ্বেদ থেকে আর্য সভ্যতার যেসব কথা জানা যায় তাকে ঋগ বৈদিক সভ্যতা বা যুগ বলা হয়। সময়সীমা যদি আমরা দেখি তাহলে কি দেখবো, 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ হচ্ছে ঋগ বৈদিক সভ্যতা বা যুগের সময়কাল। আচ্ছা, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ঋগ বৈদিক সভ্যতা যে রয়েছে, এই ঋগ বৈদিক সভ্যতায় 4 ধরনের জীবনের কথা আমরা দেখতে পারি। একটা হচ্ছে রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন আর হচ্ছে ধর্মীয় জীবন। তো প্রথমে আমরা রাজনৈতিক জীবনটা দেখি, যে এই যে ঋগ্বৈদিক সভ্যতা রয়েছে, এই ঋগ্বৈদিক সভ্যতায় রাজনৈতিক জীবনটা কেমন ছিল। বলেছে যে ঋগ্বেদে সুদাস নামে জনৈক শক্তিশালী রাজার নাম পাওয়া যায়, এটা মনে রাখবে। আর শাসনতান্ত্রিক বিভাগ যে ছিল সেখানে কি বলেছে, পরিবার মানে ফ্যামিলি ছিল রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি। আচ্ছা, কয়েকটা পরিবার নিয়ে গঠিত হয় হচ্ছে একটা গোষ্ঠী, আর কয়েকটি গোষ্ঠী নিয়ে গঠিত হয় উপজাতি, ট্রাইব। আচ্ছা, এই উপজাতি ছিল সর্বোচ্চ রাজনৈতিক স্তর, যা একটি রাজ্যের সমতুল্য। ঋগ্বেদে কয়েকটি শাসনতান্ত্রিক বিভাগের উল্লেখ আছে, কি কি সেটা? গ্রাম, 20 জন। আচ্ছা, গ্রামটা কি জিনিস? কয়েকটি পরিবার নিয়ে গঠিত হতো গ্রাম, আর এই গ্রামের শাসন মানে শাসক কর্তা যে ছিল তাকে বলা হতো গ্রামণী। এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে গ্রামের শাসক কর্তা মানে ঋগ বৈদিক যুগে গ্রামের শাসক কর্তাকে কি বলা হতো? বলা হতো গ্রামণী। আচ্ছা, এবার বলছে 20 কি? বলছে কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হতো 20। 20-এর প্রধানকে বলা হতো বিশ্বপতি। মনে রাখবে যে 20-এর যে প্রধান ছিল তাকে বলা হতো বিশ্বপতি, আর জনের প্রধানকে বলা হতো গোপ। এটা মনে রাখবে। এখান থেকে যে কোশ্চেনটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে গ্রামিণী মানে গ্রামের যে শাসনকর্তা তাকে বলা হয় গ্রামিণী, আর হচ্ছে 20-এর প্রধানকে বলা হয় বিশ্বপতি, আর জনের প্রধানকে বলা হয় গোপ। এই জায়গাটা ভীষণভাবে মনে রাখার চেষ্টা করবে। তো এবার যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে এই যে ঋগ বৈদিক যুগ যে রয়েছে, ঋগ বৈদিক যুগের রাজাকে বলা হতো রাজন, আর গণের শাসক মানে শাসকদের বলা হতো হচ্ছে, গণের যে শাসক ছিল তাদেরকে বলা হতো গণপতি বা জ্যেষ্ঠা। এবার এই যে ঋগ্বৈদিক যুগ যে আছে, এই যুগে যে রাজা ছিল সে রাজা কিন্তু স্বৈরাচারী ছিল, মানে যেটা ইচ্ছা সেটা করতে পারতো না। তিনি কি করতেন? সভা ও সমিতির দ্বারা মানে সিদ্ধান্ত গ্রহণ করতেন। এই সভায় কারা থাকতো? বয়োজ্যেষ্ঠ বা জ্ঞানবিদদের প্রতিষ্ঠান, মানে সবাই যারা থাকতো তারা হচ্ছে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা। আর সমিতিতে কারা থাকতো? অধিকতর প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান, এখানে অধিক সংখ্যক মানুষজন সমিতিতে থাকতো। এবার যেটা বলেছে যে ঋগ্বৈদিক যুগে প্রভাবশালী পুরোহিত ছিল, তাদের মধ্যে মানে উল্লেখযোগ্য হচ্ছে বশিষ্ঠ ও বিশ্বামিত্রা। এবার এই ঋগ্বৈদিক যুগে কর্মচারীর যদি শ্রেণী বিভাগ দেখি তাহলে আমরা 3 রকমের দেখতে পারবো। একটা হচ্ছে উগ্র, 2 নাম্বার হচ্ছে মধ্যমসী, আর 3 নাম্বার হচ্ছে গ্রাম্যবাদিনী। তাহলে উগ্র কারা? বলেছে যে অপরাধী ধরে আনার জন্য যে পুলিশ তাদেরকে বলা হতো উগ্র, আর পারস্পরিক বিবাদে যিনি মধ্যস্থতা করতেন তাদেরকে বলা হয় হচ্ছে মধ্যমসী। এই যে মধ্যমসী রয়েছে সেই মধ্যমসী হচ্ছে এই যে পারস্পরিক যে বিবাদ হয় সেখানে যে মধ্যস্থ করে তাদেরকে বলা হয় মধ্যমসী। আর গ্রাম্যবাদিনী কারা? গ্রামের বিচারকের কাজ করতেন গ্রাম্যবাদিনীরা। আচ্ছা, এবার বলেছে যে সেনাবাহিনীর আবার 3টি অঙ্গ ছিল, কি কি সেটা? পদাতিক, রথারোহী আর হচ্ছে অশ্বারোহী। আর এই যে যুদ্ধাস্ত্র ছিল কি কি? তীর, ধনুক, বর্ষা, তরবারি, কুঠার, বর্ম, শিরশাস্ত্র। এইসব হচ্ছে এই ঋগ বৈদিক যুগের আমরা যদি রাজনৈতিক জীবনটা দেখি এই জিনিসগুলো দেখতে পারবো। তো এবার যদি আমরা দেখি যে ঋগ্বৈদিক যুগে যে সামাজিক ভিত্তি যদি দেখি বা সামাজিক জীবন যদি আমরা দেখি, কি দেখব যে ঋগ্বৈদিক যুগে সমাজের ভিত্তি ছিল পরিবার। এটা মনে রাখতে হবে যে ঋগ্বৈদিক যে যুগ ছিল সেই যুগে যে সমাজের ভিত্তি কিন্তু পরিবার ছিল। পরিবার ছিল পিতৃতান্ত্রিক বা একান্নবর্তী। এই যে পিতৃতান্ত্রিক বলতে মানে এখানে ছেলেদের কথাই বেশি চলতো, পিতৃতান্ত্রিক কথা। আচ্ছা, এবার বলছে পরিবারকে বলা হতো কুল। পরিবারের প্রধান বা বয়োজ্যেষ্ঠ পুরুষ সদস্যকে গৃহপতি বা কুলুপ বলা হতো। এখান থেকে একটা প্রশ্ন আসে যে পরিবারের প্রধান বা বয়োজ্যেষ্ঠকে কি বলা হয়? বলা হয় হচ্ছে গৃহপতি বা কুলপ। বলছে পরিবারের সকল সদস্য বিনা বাক্যে গৃহপতির শাসন মেনে নিত। বিনা বাক্যে তিনি মানে বেদ বাক্য মনে করত। আচ্ছা, ঋগ্বেদের যুগে কয়েকজন নারী হচ্ছেন ঘোষা, অপলা, বিশ্ববাড়া, মমতা, লোপামুদ্রা ছিলেন
এই ঋগ বৈদিক যুগের কয়েকজন বিশিষ্ট নারী। এর আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে যে আর্যরা দেহের বর্ণ অনুসারে দুটি শ্রেণীতে ভাগ ছিল, একটা হচ্ছে শ্বেতকায় আর্য আর একটা হচ্ছে কৃষ্ণকায় আর্য। আর বর্ণ প্রথা, যেটা আমরা এডুকেশন সাবজেক্ট যারা পড়ি তারা মোটামুটি বর্ণাশ্রম প্রথা জানি। তাও এখান থেকে বলি যে ঋগ্বেদের দশম মণ্ডলে পুরুষ সূক্ত নামক একটি স্তোত্রে বলা হয়েছে, ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য এবং পদদয় থেকে শূদ্রের উৎপত্তি। এবার ব্রাহ্মণ কারা? যারা ঈশ্বরের উপাসনা, যাগযজ্ঞ এবং অধ্যাপনা করতেন তারা হচ্ছেন ব্রাহ্মণ। এবার ক্ষত্রিয় কারা? ক্ষত্রিয় হচ্ছে রাজকার্য, শাসন কার্য ও যুদ্ধবিদ্যায় পারদর্শী ব্যক্তিগণ হচ্ছে ক্ষত্রিয়। তাহলে বৈশ্য কারা? বৈশ্য হচ্ছে কৃষিকাজ, ব্যবসা বাণিজ্যে রত পারদর্শী ব্যক্তিগণ হচ্ছে বৈশ্য। আর শূদ্র কারা? উচ্চ 3 বর্ণের সেবা করত যেসব ব্যক্তিগণ তারাই হচ্ছে শূদ্র। তাহলে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটা হচ্ছে বর্ণাশ্রম প্রথা, এটা মনে রাখতে হবে। তো এবার আমরা যেটা দেখব চতুরাশ্রম প্রথা। এটা কি বলছে যে ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই যে 4টা ছিল, এই 4টাকে একত্রে বলা হয় হচ্ছে চতুরাশ্রম। এই যে ব্রহ্মচর্য মানে কি? এই যে আর্য বালক গুরুগৃহে বসবাসকালে ব্রহ্মচর্য পালন করতো, বিদ্যা আরম্ভ করতো। মানে এক কথায় যদি আমরা বলি যে শিক্ষা ও চরিত্র গঠন এই ব্রহ্মচর্যের মেন বিষয়বস্তু। আর গৃহস্থ কি? গৃহস্থ হচ্ছে সংসারের দায়িত্ব, মানে সংসার ধর্ম পালনে গৃহস্থাশ্রম বলা হয়, মানে পালনকে বলা হয় গৃহস্থাশ্রম। আচ্ছা, এবার বানপ্রস্থকে যদি এক কথায় বলি তাহলে দেখবো যে আসক্তি কমিয়ে আত্মচিন্তা, অর্থাৎ পৌর বয়সে ঈশ্বরের চিন্তা, মানে চিন্তায় কালাতিপাত করা, যেটাকে বলা হয় সেটা হচ্ছে বানপ্রস্থ। আর হচ্ছে সন্ন্যাস। সন্ন্যাসটা কি জিনিস? মানে সংসারে যে বন্ধন সেটা ছিন্ন করে সন্ন্যাস গ্রহণ করা, তো এক কথায় আধ্যাত্মিক মুক্তি, সেটা হচ্ছে সন্ন্যাস। তো এই যে ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এটা আমাদের জীবনে প্রচণ্ড পরিমাণে জড়িত। কারণ আমরা কথায় বলি না, বয়সের কাজ বয়সে করা দরকার। তো এই হচ্ছে ব্যাপার, যে যেই বয়সে যেই কাজ, মানে অর্থাৎ আমরা যদি ব্রহ্মচর্য মানে তখন আমাদের পড়াশোনার সময়কাল, আমাদের পড়াশোনার দিকে ফোকাস করা, আমাদের নিজেকে তৈরি করা, এবং গৃহস্থ জীবনে আমরা সংসার ধর্ম পালন করা, নিজেদের জীবিকা উপার্জন করার জন্য, মানে সংসার, ছেলে, এই সব মানে সব বিষয়গুলোকে আমরা নিজেদেরকে তৈরি করা, যেটাকে বলে। আর বানপ্রস্থ মানে যে এই যে পৌর বয়সে এসে ঈশ্বরের চিন্তায় মগ্ন হওয়া, আর সংসার থেকে মানে সন্ন্যাস কি? সংসার থেকে মানে বন্ধন থেকে ছিন্ন হওয়া, এটাকে হচ্ছে আধ্যাত্মিক মুক্তি, এটা হচ্ছে সন্ন্যাস। তো এবার বলছে যে অর্থনৈতিক জীবন। তো আমরা তো রাজনৈতিক জীবন পড়লাম, তারপর সামাজিক জীবনও পড়লাম, এবার আমরা কী পড়বো? অর্থনৈতিক জীবন। অর্থাৎ এই যে ঋগ বৈদিক যুগের সভ্যতা ছিল গ্রামীণ সভ্যতা, কৃষিকাজে প্রধান বৃত্তি ছিল। আচ্ছা, ঋগ্বেদের যুদ্ধে অপর নাম হলো গাভিষ্টি, অর্থাৎ গরুর অনুসন্ধান। ঋগ্বেদের গরুকে বলা হচ্ছে অঘন্য, যাকে হত্যা করা যায় না। আর এই সভ্যতায় নিষ্ক ও মনা নামে দুটি স্বর্ণ মুদ্রা ব্যবহৃত হতো। এটা মনে রাখবে যে দুটি স্বর্ণ মুদ্রা ব্যবহৃত হতো। তো এই ব্যবহৃত হতো হচ্ছে, একটা হচ্ছে নিষ্ক আর একটা হচ্ছে মনা, এটা কিন্তু মনে রাখবে। যাই হোক, আচ্ছা, এবার যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ধর্মীয় জীবন। ধর্মীয় জীবনে দেখো কি বলেছে, আমরা দেখলাম কি যে অর্থনৈতিক জীবন একটু আগে। এবার ধর্মীয় জীবন যদি আমরা দেখি তাহলে কি দেখবো? ইন্দ্র ছিলেন এই যুগের সর্বশ্রেষ্ঠ দেবতা বা দেবরাজ। তার উদ্দেশ্যে ঋগ্বেদে 250টি অর্থাৎ 250টি স্তোত্র আছে, এটা মনে রাখতে হবে। তাকে বলা হচ্ছে পুরন্দর, অর্থাৎ দুর্গ ধ্বংসকারী। তিনি ছিলেন বৃষ্টির দেবতা। তিনি কিসের দেবতা ছিলেন? মানে ইন্দ্র ছিল হচ্ছে বৃষ্টির দেবতা। অগ্নি তার উদ্দেশ্যে 200টি স্তোত্র আছে। অগ্নিকে মনে করা হতো তিনি দেবতা ও মানুষের যোগাযোগের মাধ্যম। আচ্ছা, এবার বরুণ কি? তৃতীয় গুরুত্বপূর্ণ দেবতা হচ্ছে বরুণ। তিনি পাপ পুণ্যের ধারক ও জলের দেবতা। আচ্ছা, সোম হচ্ছে বৃক্ষাদি, মরুদ হচ্ছে বজ্র, পর্জন্য হচ্ছে বৃষ্টি, সূর্য হচ্ছে আলোক, যম হচ্ছে মৃত্যু, আর বায়ু হচ্ছে বাতাসের দেবতা। তো এই যুগে দেবদেবীর মধ্যে কিছু দেবী হলেন হচ্ছে অদিতি, উষা, সাবিত্রী, সরস্বতী, এরা হচ্ছে ঋগ বৈদিক যুগের দেবী। এবার বলেছে যে সাবিত্রী ছিলেন সূর্যমণ্ডলের অধিষ্ঠাত্রী বা প্রাণদাত্রী, আর সরস্বতী ছিলেন হচ্ছে নদীর দেবতা। তো এই পড়াগুলো আমি আজকে রেডি করেছিলাম, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও, এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওগুলো কেমন হচ্ছে। তো আগামীতে আমি আরও চেষ্টা করব নতুন নতুন বিভিন্ন বিষয়ে তোমাদের সামনে কিছু ভিডিও দেওয়ার। তো আজকের যে ইনফরমেশনগুলো ছিল, এই ইনফরমেশনগুলো
তোমরা চাইলে লিখে রাখতে পারো, কারণ বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই ছোটো ছোটো ইনফরমেশনগুলোর থেকেই কোশ্চেন আসবে। আর তোমরা পাশাপাশি বৈদিক যুগের কোনো একটা ভালো বই থেকে সেটাকে স্টাডি করো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আনন্দ থাকবেন, আনন্দ রাখবেন, টাটা।